আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে নিশ্চয়ই তোমরা অনেক বেশি দুশ্চিন্তায় থাকো। অনেকের আবার অনেক জিজ্ঞাসা থাকে যে পদার্থবিজ্ঞানের মতো যে বিষয়, সেই বিষয় থেকে কোথা থেকে প্রশ্ন আসে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কোন টাইপের প্রশ্ন আসে। তো এই যে তোমাদের যে জিজ্ঞাসাগুলো, সেই জিজ্ঞাসাগুলোর উত্তর করতে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকে আমরা দেখব এসএসসি 2025 সাবজেক্ট অ্যানালাইসিস। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের আলিফ ভাইয়া। তো চলো আজকে আমরা দেখে নেই যে আমাদের পদার্থবিজ্ঞান অধ্যায়টার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথম যে কথাটা একদম যে কোনো রকমের কথাবার্তা বলার আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের পরীক্ষাতে সিকিউ এবং এমসিকিউ দুই টাইপের আমরা ফরম্যাট দেখি। তো সিকিউর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কিছু কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, কিছু কিছু চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কম আসে, আবার কিছু চ্যাপ্টার থেকে হয়তো আসেই না। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসলে কিছুটা রেয়ার। তার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসে। এজন্য প্রথম যেই কথাটা সেটা হচ্ছে, এমসিকিউর জন্য আসলে আমাকে পুরো বইটাই পড়তে হবে। কারণ এমসিকিউ কিন্তু তুমি ওরকম চুজ করতে পারো না। চ্যাপ্টার 1 থেকে একটা এমসিকিউ আসলেও তোমাকে অ্যান্সার করতে হয়, চ্যাপ্টার 10 থেকে আসলেও করতে হয়, চ্যাপ্টার 5 থেকে আসলেও করতে হয়। সুতরাং প্রথম যে কথা সেটা হচ্ছে, এমসিকিউর জন্য আমরা স্পেসিফিক অথবা সিলেক্টিভ কোনো চ্যাপ্টারকে প্রায়োরিটি দিব না। এমসিকিউর জন্য আমরা সবগুলো চ্যাপ্টারই পড়ব। প্রথম কথা যে ভাইয়া তাহলে এমসিকিউ কী টাইপের আসে বা কোনগুলো আসলে আমি এমসিকিউতে বেশি বেশি পড়ব, সেই ক্ষেত্রে যদি তোমাদের আমি একটু বলি, আমরা যেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে এমসিকিউ মূলত কয়েকটা ক্যাটাগরি থেকে বেশি আসে। তো এমসিকিউর জন্য তোমার বিভিন্ন রাশির একক এবং মাত্রা থাকে না। যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করছে শক্তির মাত্রা কোনটা, ক্ষমতার মাত্রা কোনটা, হ্যাঁ, অথবা তোমাকে জিজ্ঞাসা করছে যে ধরো তড়িৎ প্রবাহের মাত্রা কোনটা। তো এরকম মাত্রা এবং একক দূরেই কিন্তু আসে। তাহলে এমসিকিউর মধ্যে একক এবং মাত্রা থেকে প্রশ্ন আসে, এবং আশা করি আমরা বুঝি যে একক এবং মাত্রা থেকে তুমি কিন্তু কোনো চ্যাপ্টারে বেঁধে দিতে পারবা না। কারণ এই যে ধরো গতির মধ্যে স্মরণের মাত্রা একরকম, বলের চ্যাপ্টারে বলের মাত্রা আরেক রকম, কাজ শক্তির মাত্রা একরকম, চাপের মাত্রা অন্যরকম, তাই না? তারপরে তোমার ধরো যে শব্দের যে বেগ, তার মাত্রা একরকম, কম্পাঙ্কের মাত্রা আরেক রকম, হ্যাঁ। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু মাত্রা এবং একক থাকে, এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসো, একক এবং মাত্রার পাশাপাশি আমাদের এমসিকিউতে কিন্তু আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। তো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কিছু কিছু জিনিসের মান জিজ্ঞাসা করে। যেমন বিভিন্ন ধ্রুবক আছে, ধরো কুলম্বের ধ্রুবকের মানটা কত, হ্যাঁ। তাহলে কিছু ধ্রুবকের মান কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, তাহলে কিছু মান আমাদের মুখস্থ রাখতে হবে। তো মানের মধ্যে কিন্তু আরও বলতে পারি যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, এরকম কিছু জ্ঞানমূলক যে প্রশ্নগুলা। তাহলে আমি বলতে পারি যে এই যে মান যেগুলা, এই জ্ঞানমূলক কিছু এমসিকিউ কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো। এর পাশাপাশি এমসিকিউতে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন, ওই যে চ্যাপ্টার 1-এর মধ্যে স্পেশালি আছে ভৌত রাশি এবং পরিমাপের মধ্যে, তোমরা দেখবা যে বিভিন্ন প্রশ্ন করে এরকম যে আলোক বিজ্ঞানের স্থপতি আসলে কে, অথবা জিজ্ঞাসা করে যে ধরো সূর্যকেন্দ্রিক যেই তোমার সৌর ব্যবস্থা, তার আসলে ধারণা কে দিয়েছিলেন। এরকম কিছু জ্ঞানমূলক কিন্তু এমসিকিউ তোমরা পেতে পারো। তো চ্যাপ্টার 1-এ এরকম এমসিকিউ বেশি থাকে। এবার অন্য অন্য অধ্যায়ের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, সেই ক্ষেত্রে কিছু সূত্র থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। যেমন ধরো আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনের মধ্যে আমরা জানি যে 2টা সূত্র আমাদের আছে প্রতিফলনের, হ্যাঁ। তাহলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। তো তোমাকে ওই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে প্রশ্ন দিতে পারে। কিভাবে দিতে পারে? ম্যাথমেটিক্যাল প্রশ্ন দিতে পারে। অর্থাৎ সূত্র থেকে সরাসরি যে ছোট্ট ছোট্ট অঙ্কগুলো আসে বা ছোট্ট ছোট্ট ম্যাথ আসে, সেগুলো দিতে পারে। তাহলে আমরা বলতে পারি যে সরাসরি সূত্রের ম্যাথ, হ্যাঁ। তাহলে আমি লিখে রাখি এখানে সূত্র, এবং সূত্র সম্পর্কিত যে ছোট্ট ছোট্ট ম্যাথ থাকে সেগুলো থেকে কোয়েশ্চেন দেয়। আর আরেকটা টাইপ এমসিকিউ আসে, সেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। সেখানে যে তোমার 3টা অপশন দেওয়া থাকে, 1 2 3। এরপর দেখবা যে তোমাকে বলে যে 1 ও 2, 2 ও 3, হ্যাঁ, 1 ও 3 এবং 1 2 3, এরকম 4টা অপশন তোমাকে দেয় ক খ গ ঘতে। সুতরাং এই বহুপদী সমাপ্তি সূচক কিন্তু আমাদের আসে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন করা যেতে পারে। সুতরাং আমাদের এমসিকিউতে আরেকটা টাইপ হবে বহুপদী সমাপ্তি সূচক। এটার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে কিভাবে? বইয়ের যে কনসেপ্টটা আছে, বইয়ের যে থিওরিটা আছে, এবং উপরের যে 3টা কথা বললাম, এগুলো তোমাদের পড়তে হবে। এখন চলে আসি যে ভাইয়া তাহলে সিকিউতে আসলে কি করব। সিকিউর ক্ষেত্রে তোমাকে কিছু কিছু চ্যাপ্টারকে অত্যাধিক প্রায়োরিটি দিতে হবে, একটু বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে। তো প্রথমে চলো সেই চ্যাপ্টারগুলোর নাম আমরা জেনে নিই, বা চ্যাপ্টারগুলোর নাম্বারটা আমি একটু জেনে নিই। তো প্রথমে আমি একটু তোমাদের এখানে লিখে দিই
যে সিকিউর জন্য একদম 3 স্টার চ্যাপ্টার আসলে কোনগুলা, সিকিউর জন্য একদম 3 স্টার চ্যাপ্টার কোনগুলা। আচ্ছা, তো আমি অ্যানালাইসিস তোমাকে এখনই দেখাবো এবং তুমি বুঝবা যে আসলে আমি যা বলছি ঘুরে ফিরে আসলে এই জিনিসটাই। তো সিকিউর জন্য তোমাদের মেনলি 3 স্টার যদি আমি ইম্পর্টেন্ট বলি যে একদম সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে সেই 3 স্টার চ্যাপ্টারগুলো হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, 8 এবং হচ্ছে 11। ঠিক আছে, একদম 3 স্টার, মানে এটা তুমি স্কিপ করার কোনো সিস্টেমই নেই। এখন দেখো আমার কথার প্রমাণ তোমাকে আমি দেখাই। চ্যাপ্টার 2 যেটাকে আমরা 3 স্টার ইম্পর্টেন্ট বলছি, সেই চ্যাপ্টার 2টা আসলে গতি। এখন খেয়াল করো, গতিতে আসলে আমাদের সিকিউ যখন আমরা দেখি গতির চ্যাপ্টার থেকে, দেখো গতে প্রশ্ন আসছে হচ্ছে তোমার 84 বার, আর ঘতে আসছে তোমার হচ্ছে 67 বার। মোট মিলায় সে আসছে কত, 177 বার, 177 বার। তাহলে বুঝতেই পারতো স্যার কতটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে মার্ক করে রাখলাম। আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার 4 হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি থেকে দেখো আমাদের নাম্বারটা কত। কাজ, ক্ষমতা, শক্তি থেকে আমাদের গ এবং ঘ মিলে আসছে মোটমাট হচ্ছে তোমার 177টা। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসি আমরা, এখানে নাম্বারটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো 50 বার আসছে গ, আমাদের ঘ আসছে হচ্ছে 65টা, তো টোটাল মিলে আমাদের হবে হচ্ছে 115টা। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তুমি বাদ দিতে পারবা না। তাহলে আমি একটু মার্ক করে রাখি কাজ, ক্ষমতা, শক্তি। এরপর চলে আসো চ্যাপ্টার 5-এর কথা আমি বলছিলাম, তো চ্যাপ্টার 5টা একটু মার্ক করে রাখি। দেখো চ্যাপ্টার 5-এ পদার্থের অবস্থা ও চাপ। অবস্থা ও চাপ থেকে তোমার গতে আসছে হচ্ছে 48টা, আর ঘতে আসছে তোমার হচ্ছে 52টা। আচ্ছা, এবার আসো বস্তুর উপর তাপের প্রভাব। আচ্ছা, বস্তুর উপর তাপের প্রভাব না, 5-এর পথে 7 তরঙ্গ শব্দ। খেয়াল করো, তরঙ্গ শব্দতে আমাদের গতে আসছে 41 বার, ঘতে আসছে 43 বার। তো ডেফিনেটলি আগের থেকে কিন্তু ইম্পর্টেন্সটা একটু কমে যাচ্ছে, কারণ চ্যাপ্টার 2-তে যতবার আসছে চ্যাপ্টার 7-এ কিন্তু ততবার আসে নাই। কিন্তু 41 আর 43 তো অনেক সংখ্যা, এটাকে তুমি বাদ দিতে পারবা না, এবং এখান থেকে প্রশ্ন আসে। কেমন প্রশ্ন, একটু পরে আমি তোমাকে টাইপ ভিত্তিকটা বলে দিব, আগে চ্যাপ্টারগুলোর নাম শুনো। এরপর আসো চ্যাপ্টার 8 হচ্ছে আলোর প্রতিফলন। এখান থেকে অনেক প্রশ্ন হয়, দেখো 45। এরপর আসে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 হচ্ছে আমাদের জলবিদ্যুৎ, অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং তোমাদের অনেকেরই একটা মোটামুটি ভয়ের একটা জায়গা। ঠিক আছে, তো কোনো ভয় নাই। চ্যাপ্টার 11 জলবিদ্যুৎ থেকে আমাদের প্রশ্ন আসে হচ্ছে 65টা গতে, আর ঘতে আসে হচ্ছে 68টা। তো জলবিদ্যুৎ প্রশ্ন থেকে এই চ্যাপ্টার থেকে মোটামুটি যে তুল্যরোধ টাইপের প্রশ্নটা বেশি আসে। তো আমি এখনই টাইপ ভিত্তিক বিষয়টা তোমাদের আমি বলে দিব। তাহলে বুঝতে পারলাম আমরা যে 3 স্টার ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো অনেক বেশি বেশি আসছে, তাইলে এই জন্য তাকে আমরা বলছি হচ্ছে 3 স্টার। এখন আসো, কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে 3 স্টার না, বাট তুমি বাদ দিতে পারবা না, কারণ ওইখান থেকেও প্রশ্ন হয়। সেগুলো আসলে কি, সেগুলোকে ধরো আমি বললাম হচ্ছে 2 স্টার। 2 স্টার হচ্ছে 3, 6 আর হচ্ছে 12। 3 থেকে আছে, 3তে আছে হচ্ছে বল। দেখো কালারটা চেঞ্জ করে দিই। 3 হচ্ছে আমাদের বল, এই যে বলের যে অধ্যায়টা, অধ্যায় 3 বল। অধ্যায় 3 বল থেকে কিন্তু 21 আর 27, খুব বেশি কম না। ঠিক আছে, এরপর আসো চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপের প্রভাব। তো বস্তুর উপর তাপের প্রভাব থেকে প্রশ্ন আসে দেখো 33 এবং 30। আর এবার চলে যাবো চ্যাপ্টার 12-এ। চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন আসে হচ্ছে তোমার, দেখো চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন আসে হচ্ছে তোমার 25 বার, 21 বার। এখানে ট্রান্সফর্মার থেকে কোয়েশ্চেনগুলো হয়। তো এর পাশাপাশি যারা একটু বেশি সিকিউর থাকতে চাও, তারা স্থির বিদ্যুৎটা পড়ে রাখবা। সো আমি এখানে স্থির বিদ্যুৎটা এখানে ইনক্লুড করে দিচ্ছি। ঠিক আছে, স্থির বিদ্যুৎটা এখানে আমি ইনক্লুড করে দিচ্ছি। আচ্ছা, তাহলে সিকিউতে ভালো করার জন্য আমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলোকে অবশ্যই বেশি ফোকাস দিতে হবে। এখন বলতে পারে যে ভাইয়া সবই তো দাগাই দিলেন, এখন সব দাগানোর মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে। 3 স্টারগুলো হচ্ছে এগুলা, 2 স্টার হচ্ছে এগুলা। এখন আমি কিন্তু এটা বলতেছি না তোমাদের, এই মেসেজটা কেউ নিও না যে তুমি শুধুমাত্র 3 স্টার পড়ে যাও তুমি কমন পাবা, এই কথাটা কিন্তু আমরা কখনোই বলতেছি না। 3 স্টার কেন দিছি বলো তো, তুমি নিজে দেখলেই বুঝবা। হ্যাঁ, অনেক বেশি জ্ঞান এই জন্য থাকা লাগে না, তুমি নিজে দেখলেই বুঝবা 3 স্টারগুলো হচ্ছে বেশি বেশি প্রশ্ন আসছে। তো এটা স্বাভাবিক যে বোর্ডে আসলে যেটা আসে, তুমি যদি ঢাকা বোর্ডের হও, ঢাকা বোর্ডের বিগত বছরের যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসছে, রানিং বছরেও দেখা যায় সেসব চ্যাপ্টার থেকে প্রশ্নটা বেশি হয়। মানে প্যাটার্নটা বা ফরম্যাটটা অলমোস্ট সিমিলিয়ার থাকে, একদম সিমিলিয়ার থাকে না, অলমোস্ট সিমিলিয়ার থাকে। ওই প্রেক্ষিতে আমরা এটা বলতেছি। বাট আমরা কিন্তু এই মেসেজটা কখনোই কেউ নিও না যে ভাইয়া তুমি শুধু এই 3 স্টার চ্যাপ্টারগুলো পড়ে যাও, তাহলে তোমার কিছু লাগবে না। ঠিক আছে, আশা করি বুঝছো আমরা কোন দিক থেকে 3 স্টার 2 স্টার বলছি। এখন চলে আসো, আমি তোমাকে বলবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টাইপের আসলে প্রশ্ন হয়, যাতে তুমি প্রিপারেশন নেওয়ার সময় একটু ঝালাই করে নিতে পারো যে আমি এই টাইপগুলো পারি কিনা।
ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা সবাই শুনি। চ্যাপ্টার 1 যেটা আমাদের এখানে আছে, ভৌত রাশি এবং পরিমাপ, এই চ্যাপ্টার থেকে আমাদের ভার্নিয়ার স্কেলের টাইপের প্রশ্ন হয়, ভার্নিয়ার স্কেল। এরপর স্ক্রু গজ থেকে প্রশ্ন আসে, আর আপেক্ষিক ত্রুটি থেকে প্রশ্ন আসে। কি বললাম? ভার্নিয়ার স্কেল থেকে প্রশ্ন হয়, স্ক্রু গজ থেকে প্রশ্ন হয়, আপেক্ষিক ত্রুটি থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, এরপর চলে আসো চ্যাপ্টার 2 যেটা আছে গতির যে চ্যাপ্টারটা, এখান থেকে কিন্তু বিভিন্ন যে গ্রাফ থাকে, গ্রাফের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফের পাশাপাশি নিউটনের যে গতির সূত্রগুলো আছে, সেই গতির সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আসে। অ্যাপ্লিকেশনের মধ্যে কি আসে একটু বলি। যে ধরো একটা বাস আর একটা ট্রেন, বাস ট্রেন বাদ দাও, সহজ এক্সাম্পল দিই। একটা বাস চলে যাচ্ছে, বাসের পেছন থেকে একটা ব্যক্তি বাস ধরার জন্য দৌড় দিল, তাহলে সে আসলেই বাসকে ধরতে পারবে কিনা, ঠিক আছে, এরকম প্রশ্ন আসে। অথবা একটা বাঘ আর হরিণ, ঠিক আছে, বাঘ সামনে দৌড়াচ্ছে, হরিণ পেছনে দৌড়াচ্ছে, তাইলে এখন না, উল্টা কেস, বাঘ হচ্ছে তোমার পেছনে আর হরিণ হচ্ছে সামনে, ঠিক আছে, বাঘ হচ্ছে হরিণকে দৌড়ানি দিচ্ছে আর কি, হরিণ পালাচ্ছে। তাহলে যাত্রাপথে এরকম বলতে পারে, যাত্রাপথে তারা কতবার মিলিত হবে, এরকম প্রশ্ন এখানে কিন্তু আসে। এর পাশাপাশি গতির যে চ্যাপ্টারটা আছে, সেখানে তোমার ওই যে বিভিন্ন গ্রাফ আবার আঁকতে বলে। প্রথমটা আমি বলছিলাম যে গ্রাফের প্রশ্ন, গ্রাফ থেকে বিভিন্ন মান জিজ্ঞাসা করে, যেমন সরণ নির্ণয় করে, গ্রাফ থেকে সরণ নির্ণয় করতে বলে। আর এরপর যেটা বললাম সেটা হচ্ছে গ্রাফ আঁকতেই বলে, একটা গ্রাফ দেওয়া থেকে আর একটা গ্রাফ আঁকতে বলে। তাহলে আমি যদি একটু ছোট করে বলি তোমাদের, আমাদের চ্যাপ্টার 1 যেটা আছে, চ্যাপ্টার 1 থেকে মূলত প্রশ্ন হয় হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট রিলেটেড, তারপর স্লাইড ক্যালিপার্সের যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এবং হচ্ছে তোমার ত্রুটি, এই 4 টাইপ থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি চ্যাপ্টার 2, যেটা হচ্ছে আমাদের গতির অধ্যায়, সেখানে যে বিভিন্ন গ্রাফ থাকে, গ্রাফ থেকে প্রশ্ন আসবে। এর পাশাপাশি যে সূত্রগুলো আছে, সেই সূত্র দিয়ে আসলে ম্যাথগুলো আসে। তাহলে ধরো তোমাকে বললো যে মিলিত হওয়ার যে সমস্যাগুলা, যে যাত্রাপথে ওই মানুষটা আসলে বাসকে ধরতে পারবে কিনা, তাহলে মিলিত হবার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকে, সংক্ষেপে ম্যাথ লিখে রাখলাম। এরপরে ধরো তোমাকে বলছে যে একটা ফুটবল কিক করছে, এখন ফুটবলটা আসলে গোল বার ভেদ করবে কিনা বা গোল হবে কিনা, এরকম অঙ্ক। এরপরে ধরো হচ্ছে তোমার, আমি একটু লিখে রাখি যে সূত্রের ম্যাথ। এরপরে ধরো বললো যে একটা কাঠের তক্তা আছে, সেই কাঠের তক্তাকে ভেদ করার পর বেগ এত অংশ হয়ে যায়, তাহলে বাকি বেগ দিয়ে সে কতটুকু যেতে পারবে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। তো সূত্রের ম্যাথের মধ্যে অনেকগুলো টাইপ আছে, সেগুলো মোরলেস তোমরা পারো। এখন চলে আসি আমরা চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-এর মধ্যে যদি আমি কথাবার্তা বলি, চ্যাপ্টার 3টা হচ্ছে আমাদের বল। চ্যাপ্টার 3 হচ্ছে আমাদের বল। তো এই যে বলের অধ্যায় থেকে বিভিন্ন মন্দন রিলেটেড প্রশ্ন আসে। যেমন একটা ফুটবলকে কিক করলাম, তো ধরো সেই ফুটবলের হচ্ছে মন্দন ছিল, তাহলে মন্দন থাকলে আস্তে আস্তে ফুটবলটা কি থেমে যাবে না? তো এরকম বলবে যে ফুটবল এত দূর যেতে পারছে কিনা। অথবা একটা গাড়ি চলতেছিল রাস্তার উপর দিয়ে, সেই গাড়ি ধরো 50 মিটার দূরত্বে একটা ব্যক্তিকে দেখছে বা একটা বাচ্চাকে দেখছে, ব্রেক চাপলো, এখন বলবে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা। সবই কিন্তু মন্দন রিলেটেড সমস্যা। পাশাপাশি খুবই রেয়ার সিলেট বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে কপিকল থেকে, তো সেই কপিকলে তোমার হচ্ছে ত্বরণের মান জিজ্ঞাসা করছিল, ঠিক আছে, কপিকল তো আমরা বুঝি, ওই যে একটা বস্তু থাকে, হ্যাঁ, এরকম একটা পুলির মতো থাকে, দুই পাশে দুইটা বস্তু ঝুলতে থাকে, এরকম প্রশ্ন কিন্তু সিলেট বোর্ডে আসছিল 2023 সালে। তাহলে ওই পুলির থেকেও তোমাকে প্রশ্নটা কিন্তু পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে যদি বলি কাজ শক্তি ক্ষমতা বা কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে বিভিন্ন কৃত কাজ আসে, যেমন ধরো আনন্দতলে কাজ আসে। এরপরে ধরো আনন্দতলের কাজের মধ্যে বলে দেয় কেমন কাজ, ওই যে মই বেয়ে একজন ধরো উঠতেছে, তাহলে মই বেয়ে উঠতে মোট কৃত কাজের মান আসলে কত হবে। তারপর ধরো একটা কুয়া পূর্ণ করতেছে বা কুয়া খালি করতেছে, ঠিক আছে, বা চৌবাচ্চা খালি করতেছে, তো এই টাইপের কৃত কাজ কত, এটা জিজ্ঞাসা করে। হ্যাঁ, তো এই কাজ শক্তি ক্ষমতার মধ্যে ক্ষমতার সাথে এই জিনিসগুলো রিলেট করে দেয়, যে একটা মোটরের কর্মদক্ষতা হচ্ছে এত, তাহলে মোটরটা ধরো 1/4 খালি করে নষ্ট হয়ে গেছে, বাকি অংশ অন্য একটা মোটর কাজ করছে। এরপর জিজ্ঞাসা করে যে দুইটা মোটরের মধ্যে কর্মদক্ষতার তুলনা করো অথবা ক্ষমতার তুলনা করো। এরপরে এই কাজ ক্ষমতা শক্তির মধ্যে কিন্তু গতিশক্তির কিছু ম্যাথ আসে, যেটাকে আমরা বলি যে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, ওটাতে সলভ করা যায়। সো গতিশক্তি রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন এখানে আসে। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির সম্পর্ক। জিজ্ঞাসা করে যে একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারলাম বা উপর থেকে ছেড়ে দিলাম,
তাহলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, এরকম টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, আবার স্প্রিংয়ের একটা বিভব শক্তির ইকুয়েশন আছে ½ kx², তো স্প্রিং দিয়েও খুবই কম প্রশ্ন আসে, ঠিক আছে, ওটা আসে বাট খুবই কম আসে। আচ্ছা, চ্যাপ্টার 5 যদি আসি, পদার্থের অবস্থা ও চাপ, এখানের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। অবস্থা ও চাপের মধ্যে একটা সূত্র আছে প্যাসকেলের সূত্র, সেখান থেকেও প্রশ্ন হয়। আবার আর্কিমিডিসের সূত্র, যেটাকে তোমরা যে প্লবতা বা প্লববল বলে জানো, তো সেই আর্কিমিডিসের সূত্র থেকেও প্রশ্ন হয় যে বস্তু কতটুকু ডুবে যাবে বা কতটুকু ভাসবে, বা ওই যে স্বর্ণের মধ্যে বিশুদ্ধতা কতটুকু বা কতটুকু ভেজাল মেশানো আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু এখানে আসে। এরপরে সরাসরি স্থিতিস্থাপকতা থেকে আসে, মানে তোমার হচ্ছে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে যে একটা দণ্ডের ধরো ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, একটা বস্তু ঝুলাইছে, তাহলে সেই দণ্ডটা আসলে কতটুকু প্রসারিত হবে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। আবার তরলের গভীরে চাপ কত, সেই চাপের মান জিজ্ঞাসা করে যে আর্কিমিডিসের সূত্র সমর্থন করবে কিনা, এরকম প্রশ্ন আসে। বস্তুর উপর তাপের প্রভাব, তাপ দিলে একটা দণ্ড কতটুকু প্রসারিত হয়, এই টাইপের প্রশ্ন আসে। তারপরে ক্যালোরিমিতির যে মূলনীতিটা আছে, সেখান থেকে প্রশ্ন আসে যে ঢাকা বোর্ডে দেখলাম রিসেন্টলি আসছে যে কতটুকু বরফ আসলে গলে যাবে। আবার একটা মিশ্রণ বানাইছে, ধরো পাত্র আছে, পানি আছে, এর মধ্যে আর একটা বস্তু ছেড়ে দিচ্ছে, এবার জিজ্ঞাসা করো যে মিশ্রণের তাপমাত্রাটা আসলে কত। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু এখান চ্যাপ্টার থেকে বেশি বেশি আসে। তরঙ্গ শব্দের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রতিধ্বনি। তোমাকে বলবে যে পাহাড় থেকে এত দূরত্বে আছে, সে মুখ দিয়ে শব্দ উৎপন্ন করলো, তাহলে প্রতিধ্বনি শুনবে কিনা, বা বায়ুর তাপমাত্রা কত হলে প্রতিধ্বনি শোনা যাবে। আবার রিসেন্টলি একটা প্রশ্ন দেখলাম, যেমন ময়মনসিংহ বোর্ডে আসছে, 24 সালেই আসছে, যে পাহাড়ের দিকে যদি এত বেগে দৌড় দেয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এরকম দৌড়াদৌড়ির প্রশ্নও কিন্তু আজকাল বোর্ডে আসে, যেগুলো আসলে আগে খুব একটা আসতো না, বাট রিসেন্ট টাইমে আসে। আবার কুয়ার গভীরতা নির্ণয়ের ম্যাথ আসে, যেটা ঢাকা বোর্ডে সম্ভবত আমি দেখলাম। আচ্ছা, এরপর আসি আমরা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন খুব সহজ একটা চ্যাপ্টার। এখানে উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্য থেকে সমস্ত প্রশ্ন হয়। এখানে তোমাকে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্ব, এই তিনটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো দুটার মান দেওয়া থাকে, একটার মান বের করতে হয়। মাঝে মধ্যে বিবর্তন থেকেও প্রশ্ন কিন্তু চলে আসে। আচ্ছা, প্রতিসরণ থেকেও ওই একই টাইপের প্রশ্ন। আর প্রতিসরণের একটা কমন টপিক আছে, সেটা হচ্ছে রশ্মিচিত্র। আমরা নিশ্চয়ই 3 টাইপের রশ্মিচিত্র শিখছি বা 6টা শিখছি। ওই রশ্মিচিত্রের মাধ্যমে কিন্তু সবগুলাকে ব্যাখ্যা করতে বলে। চ্যাপ্টার 10-এ স্থির বিদ্যুৎ, এখানে প্রশ্ন কেমন আসে, ধরো দুইটা গোলক দিয়ে দিচ্ছে, এবার দুইটা গোলককে স্পর্শ করায় যদি আবার আগের অবস্থায় রেখে দেয়, তাহলে বলের কতটুকু পরিবর্তন হবে, এরকম প্রশ্ন আসে। অথবা বলে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কতটুকু পরিবর্তন হবে। একদম রিসেন্ট বোর্ডের কথা বলতেছি, 24 সালের প্রশ্ন আমি দেখছি যে এরকম আসে, বুঝছো। এর পাশাপাশি কি আসে, স্থির বিদ্যুৎ থেকে একদম সহজ কিছু ম্যাথ আসে। দূরে চার্জ দিয়ে দিছে, মধ্যবর্তী বলও দিয়ে দিছে, জিজ্ঞাসা করছে মধ্যবর্তী দূরত্বটা আসলে কত। এই টাইপের সহজ প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, স্থির বিদ্যুতের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাবল্য এবং বিভব। প্রাবল্য বিভব থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এবার যদি আমরা আসি হচ্ছে আমাদের জলবিদ্যুৎ, এখানে তুল্যরোধ থেকে প্রশ্ন তো আসেই, মাস্ট। এটা গতে তোমরা মোটামুটি পাবা। আজকাল ঘতে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে যে একটা মোটর যদি যুক্ত করি, সেই মোটরটা কার্যক্ষম হবে কিনা বা মোটরটা চলবে কিনা। আবার মাঝে মধ্যে দুটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে বৈদ্যুতিক যে বিল, যে একটা মোটর আমি এত ঘন্টা চালাবো, হ্যাঁ, একটা ফ্যান এত ঘন্টা চালাবো, তাহলে মে মাসের বিল কত বা এপ্রিল মাসের বিল কত, এরকম প্রশ্ন আসে। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, যেটা এখানে তোমার হচ্ছে ট্রান্সফরমারের থেকে হচ্ছে প্রশ্নগুলো আসে। যেমন একটা আছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে একদম সিম্পল কিছু সূত্র আছে, যে ES/EP = NS/NP = ধরো IP/IS, এখান থেকে প্রশ্ন কিন্তু সরাসরি চলে আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এরপর চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14, এখান থেকে একটু মিক্স টাইপের কোশ্চেন হয় আর কি। যে আধুনিক পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্সের মধ্যে ট্রানজিস্টরের প্রশ্নগুলা দেখলাম রিসেন্টলি আসছে। একদম রিসেন্ট না, আমি দেখলাম যে 20 সালের দিকে আসছে আর কি। তো এখানে সিকিউ খুব কম আসে। তুমি দেখো, এই গতে আসছে হচ্ছে 3 বার আর ঘতে আসছে তোমার হচ্ছে 3 বার। এখানে সিকিউটা আসলে কম আসে। তো আমি যেটা দেখলাম যে এখানে ট্রানজিস্টর, যে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে বা বিবর্ধক হিসেবে কাজ করে, এই টাইপের প্রশ্ন আসে। আর ডায়োড, যে আসলে রেকটিফায়ার হিসেবে কাজ করে, রেকটিফিকেশন মান আশা করি তোমরা পড়ছো, যে এসিকে ডিসিতে কনভার্ট করে, এই টাইপের প্রশ্ন আমি দেখছি যে আসে। অর্থাৎ ডায়োড এবং ট্রানজিস্টর, এখান থেকে আসলে মূলত এখানে সৃজনশীল প্রশ্নটা আসে। আর জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, যেটা এখানে যে এক্স-রে, MRI, ETT, সিটি স্ক্যান, বিভিন্ন যে টেস্টগুলো আমরা হাসপাতালে গিয়ে দেখি, ওই সব জায়গা থেকে প্রশ্ন আসে। তো বোর্ডের একটা প্রশ্ন দেখলাম যে এমআরআই এবং এক্স-রের মধ্যে, অথবা সিটি স্ক্যান এবং এক্স-রের মধ্যে কোনটা আসলে নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে পারে।
তো এরকম কিছু ব্যাখ্যা তোমাদের বইয়েও দেওয়া আছে, সুন্দর করে তোমরা লিখে ফেলতে পারবা। আর এখানে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের মধ্যে বা এই চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14 মিশায় কম্বাইন্ডভাবেও কিন্তু প্রশ্ন চাইলে করা যেতে পারে, বাট প্রশ্নটা কম আসে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে মোটামুটি কোন চ্যাপ্টার থেকে কী টাইপের প্রশ্ন আসে। আমরা একটা ছোট্ট ওভারভিউ দেখলাম। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যতগুলো কথা আমরা এখানে আসলে বললাম সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিশ্লেষণ থেকে বা অ্যানালাইসিস থেকে বলা। সুতরাং তোমাদের জন্য একটাই হচ্ছে সাজেশন, সেটা হচ্ছে এমসিকিউ যখন আমরা পড়বো সিলেক্টিভভাবে পড়বো না। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসে। তুমি যদি চ্যাপ্টার 1 বাদ দাও তাহলে খেয়াল করো তুমি কিন্তু বিগত বছরের 164টা এমসিকিউ তুমি আসলে পারবা না। ঠিক আছে, যে সিকিউ কম আসে, ঠিক আছে, তাহলে আমি এমসিকিউ হচ্ছে বাদ দিব, তাহলে কিন্তু হবে না। এবং আমি যেটা বলছি যে চ্যাপ্টার 1-এর মধ্যে যে টপিকগুলা ভার্নিয়ার ধ্রুবক, স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ আর ত্রুটি, এগুলা পড়লেই বা পারলেই কিন্তু তুমি এই যে এখানে যে দেখতে পাচ্ছ সিকিউ গ এবং ঘ, তুমি সবগুলা গ ঘই কিন্তু মোটামুটি পারবা। তাহলে আশা করি আমাদের একটা কম্প্যাক্ট মোটামুটি ধারণা হয়ে গেছে যে কোথা থেকে কী টাইপের প্রশ্ন আসে। তো বাকিটা হচ্ছে আসলে তোমাদের যে পরিশ্রম, তোমাদের যে বাবা মার যে দোয়াটা আছে, বা তোমরা আসলে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে কি চাচ্ছ তার উপর ডিপেন্ড করে যে ফলাফল কেমন হবে। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে অসংখ্য দোয়া। তোমরা এসএসসি পরীক্ষাটা খুব ভালো করে সবাই দাও, স্পেশালি পদার্থবিজ্ঞান যেহেতু হচ্ছে আমার সাবজেক্ট, সুতরাং এই সাবজেক্টে সবাই ভালো করো, এই প্রত্যাশা সবার জন্যই থাকবে। এবং আশা করি যে তোমরা একটা ভালো রেজাল্টের সাথে নিজেরা তো খুশি হবাই, পাশাপাশি তোমার যে বাবা মা মানে তোমার গার্ডিয়ান এবং আমাদের অর্থাৎ তোমার শিক্ষকদের কিন্তু তুমি ইনশাল্লাহ খুশি করতে পারবা রেজাল্টের মাধ্যমে। তো এই বলে শেষ করছি, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।